প্রয়োজন হতে পারে এবং কোনো দল আসলে আগে সমস্ত সংস্কার বাতিল করে দিতে পারে। সুতরাং শুধু সংস্কারের আশায় বসে থেকে কোনো লাভ নাই। আমাদের যেটা এখন সবচেয়ে জরুরি, কারণ আমরা একটা নির্বাচিত সরকার চাই। এই নির্বাচিত সরকার না হলে অনেক কিছু আছে যেটা করতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব না যেটা নির্বাচিত সরকার করতে পারে। যেমন ধরেন যে নির্বাচিত সরকার যদি একটা ডাক দেয়, সেই ডাক দিলে পরে সারা দেশে তাদের কর্মী বাহিনী আছে, সেই কর্মী বাহিনী সেটা ফলো করবে। আপনি একটা খুব স্পষ্ট জিনিস আপনাকে দেখিয়ে দেই, 5ই অগাস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং বেগম খালেদা জিয়াও অসুস্থতার ভেতরেও দেশবাসীকে অনুরোধ করেছে তারা যেন ভায়োলেন্ট না হয়। তো এইটার কার্যকারিতা আপনি দেখেছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 17 বছরের স্বৈরাচারের পতন ঘটল, কিন্তু সেইভাবে কিন্তু মানে হানাহানি খুনাখুনি হয় নাই। এবং সেটা একমাত্র কারণ ওইটাই যে এইটা একটা দল, এই দলের রুট লেভেলে প্রচুর কর্মী আছে, নেতা ডাকলে নেতার ডাকে তারা সবাই সাড়া দেয় এবং তারা সেই অনুযায়ী অ্যাক্ট করে। এখন এই জিনিসগুলোকে যদি আমরা ইগনোর করি তাহলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হবে। এবং আমি যার জন্য আবারও বলতে চাই যে আসলে আমাদের যত ন্যূনতম একেবারে মিনিমাম সংস্কার করে নির্বাচনটা আমাদের করে ফেলা উচিত। রওনক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর শাকাত হোসেন শাহিন, যেটি রওনক ভাই বলছিলেন যে গণপরিষদ নির্বাচন দাবি করা মানে হচ্ছে একটু সময় পেল, তারা দলটি গুছিয়ে নিল এবং আগামী নির্বাচনে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলল, সেরকম একটি পরিবেশ বা আবহ তৈরি করতে চায়। এরই পাশাপাশি আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ক্যান্টনমেন্ট থেকে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আপনি জানেন যে হাসনাত আবদুল্লাহর একটি স্ট্যাটাস নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। এই স্ট্যাটাস, যে ঘটনাটি প্রায় 10 দিন পরে এটি প্রকাশ পেল, তা নিয়ে বেশ আলোচনাও হলো, তার দলেও এটি আলোচনা হয়নি। কেন তারা এটি প্রকাশ করলো? এটিও কি তারই একটি ধারাবাহিক কোনো অংশ কিনা? আপনাকে ধন্যবাদ। এবং আলোচনায় দুজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যে বিস্ফোরক স্ট্যাটাসটা দিয়ে এই মুহূর্তে সবার আলোচনাকে কনসেন্ট্রেট করে ফেললেন ওই দিকে, এইটা হচ্ছে আমাদের রাজনীতির, বাংলাদেশের রাজনীতির এক চরম বাস্তবতা, যেটা এর আগে কেউ বলতো না, সরাসরি বলতো না। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন ব্যক্তিগত আলাপচারিতায় প্রায় সবাই বলতো এরকম কথা, রাজনীতিবিদরা, যে আরে সব কিছু চাইলেই কি হয়, এখানে রাজনীতিতে এখানে যা হয় সেটা মঞ্চায়নটা এখানে হলেও তার স্ক্রিপ্ট লেখা হয় দেশের বাইরে অথবা ক্যান্টনমেন্টের ভেতরে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক পট পরিবর্তনগুলোর ব্যাপারে এই সত্যটাই সবাই বলে, কিন্তু এটা সরাসরি কেউ এইভাবে অভিযোগ আকারে বলতো না। এবং এই না বলার পেছনে অনেকের কিছু অভিজ্ঞতা, পরিপক্কতা, এরকম বিষয় প্রজ্ঞা যুক্ত ছিল। হাসনাতের বেলায় যেটা হয়েছে, একদিকে হচ্ছে একটা অপ্রকাশিত সত্যকে সে এমনভাবে প্রকাশ্যে এনেছে যেটা আসলে অপরিপক্কতার পরিচয় দিয়েছে। সেনা প্রধান তাদেরকে, সার্জিস এবং হাসনাতকে একটা কথা বলেছে বলে কোট আনকোট বলেছে না, ইউ হ্যাভ নো উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর সার্ভিং হিয়ার ফর 40 ইয়ার্স, যেটা তোমাদের বয়সের থেকে বেশি, তোমরা কিছু জানো না, এই কথা বলেছে না। এই স্ট্যাটাসটা দিয়ে সেনা প্রধানের ওই কথাটা তারা কিন্তু প্রমাণ করলো। দেখেন, একটা নতুন রাজনীতি তারা শুরু করতে যাচ্ছিল, সেই রাজনীতির প্রতি এদেশের অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছিল। তারা তাদের স্বার্থে নির্বাচনটাকে পেছাতে যে চাইবে, এটাও একটা রাজনীতি, এটা একটা কৌশল। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে জনগণেরা, এটা মোটামুটি সবাই মোটা দাগে জানে, যদি সুষ্ঠু নির্বাচন হয়। তারপরেও তো বিএনপিকে মাঠে টিকে থাকবার জন্য দ্রুত নির্বাচন চাইতে হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রশ্নে নিষিদ্ধ হবে কি হবে না,
নিবন্ধন বাতিল হবে কি হবে না তারা কিন্তু একেবারেই কাট স্পষ্ট অবস্থান কখনোই বলেনি। বলছে যে নির্বাহী আদেশে নিষিদ্ধটা তারা মানছে না। আদালতের মাধ্যমে হতে পারে, যদি সত্যি অপরাধ করে থাকে, যে গণহত্যা চালিয়েছে সেটা, এরকম কৌশলে একটা ভূমিকা নিচ্ছে। কর্মীদের ব্যাপারে বা ছাত্রদের সঙ্গে তাদের যে বিভিন্ন রকমের কথাবার্তায় কৌশলী অবস্থান নিচ্ছে। জামায়াত ইসলামের সঙ্গে রাজনৈতিক মতভিন্নতা, বাকযুদ্ধ হচ্ছে, তারপর একটা কৌশল নিচ্ছে। বিএনপির মতো এত বড় দলকেও তো কৌশল নিতে হচ্ছে, এবং তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা নির্বাচিত হবে। যদি এটা বেশি বিলম্বিত হয় তাহলে মেরুকরণ কোন দিকে হবে, দেশে কি ঘটবে, এই আশঙ্কা কিন্তু বিএনপির মধ্যে আছে, বিএনপির সিনিয়র নেতারা বলছেন। ফলে তারা কিন্তু তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন। ঠিক একইভাবে যদি এই এনসিপিও যদি নির্বাচন বিলম্বিত করলে তাদের সুবিধা হবে, সেই জন্য তারা নানান কৌশল অবলম্বন করতে চায়, এটা রাজনৈতিক কৌশল, দোষের কিছু আমি দেখি না। তারপর এই কৌশলের খেলায় যারা উইন করবে তারাই রাজনীতিতে টিকে যাবে এবং তারাই রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্বে আসবে। কিন্তু এই ছাত্ররা যেটা প্রতিনিধি যারা আছে এখানে, তাদের ল্যাকিং যেটা, তাদের এখানে আমার ধারণা তারা অনেক খেলোয়াড়ের খেলার গুটি হয়ে গেছে, তাদের মধ্যে খেই হারিয়ে ফেলার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। হাসনাত স্ট্যাটাস দিচ্ছে একরকম, পরের সার্জিস আবার বলছে যে এইভাবে হয়নি, আমাদের ডেকে নেয়নি, আমরা নিজেরা আলোচনা করতে গিয়েছি এবং কথা এইভাবে হয়নি, এবং ওর এটা প্রকাশ করা উচিত হয়নি। আপনার কি ওই যে পাটোয়ারি বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত হয়েছে। তাদের অন্যান্য নেতাকর্মীরা এখন রীতিমতো শুরুর দিকে হাসনাত এটা বলাতে তাকে যেরকম একটা ন্যাশনাল হিরোর পর্যায়ে নিয়ে গেছিল, যে এইরকম সাহসী এইরকম নেতাই এই দেশে দরকার, এখন তারাই আবার বলছে এই দলটাকে ধ্বংস করার জন্য ওর ফেসবুকে স্ট্যাটাস যথেষ্ট, এবং বলছে এই ফেসবুকে স্ট্যাটাস এবং এই ফেসবুক রাজনীতি এনসিপিকে ধ্বংসের জন্য যথেষ্ট এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ফলে ওই যে অনভিজ্ঞতা, অপরিপক্ক আচরণ, উইজডম বা প্রাজ্ঞর অভাব, এটা কিন্তু রাজনীতিতে বিশাল ঘাটতি হয়ে দেখা দিবে এই দলগুলোর। এটি ইতিমধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে। তাদের অনেক নেতার মানে বাংলাদেশের এই মুহূর্তে যারা আছে, ন্যাশনাল পলিটিক্সে আছেন বিভিন্ন দলে, তাদের হাঁটুর বয়সী অভিজ্ঞতাও নাই। তারা যেমন এই যে পাটোয়ারি ছেলেটা, সে জিয়াউর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দিয়ে বসে, শেষে সে স্ট্যাটাস সে আবার প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ততক্ষণে হাজার হাজার কমেন্ট চলে আসছে, এবং তার সঙ্গে ছাত্রদল সহ জিয়াউর রহমানকে যারা ভালোবাসে তাদের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব কিন্তু এটা তৈরি হয়ে গেল। এই দূরত্বটা তো প্রয়োজন ছিল না, এটার পরেও অপরিপক্কতার ফলে এদের অনেকের টকশোতে এসে কথা দেখবেন, বক্তৃতা বিবৃতিতে নিয়ে দেখবেন, যাকে নিয়ে যেই রকম কটাক্ষ করার কোনো প্রয়োজনই নেই সেই রকম কটাক্ষ করে একটা কথা বলে আলোচনায় থাকতে চেষ্টা, সেই সব আছে। এমনকি এই সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে যখন তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেকে আলোচনায় রাখা বা কিছু একটা করা, আরে ভাই ফেসবুকের স্ট্যাটাস তো আপনার সমাধান না, আপনার রাজনীতি একটা খেলা, সেই খেলায় অনেক কৌশলের সমাহার আছে। আপনি কতটা পরিপক্কতার সঙ্গে, কতটা কৌশল নিয়ে দেশের পক্ষে থেকে, মানুষের পক্ষ থেকে রাজনৈতিক কৌশলে এগিয়ে যাবেন, সেই কৌশলটা আপনাকে রপ্ত করতে হবে। এটাই রাজনীতি। পৃথিবীর যত সভ্য দেশে যেখানেই রাজনীতিতে যান এই কৌশল লাগবে। সেই কৌশলের খেলায় হেরে গেছে এরা। ক্রীড়া উপদেষ্টা বা স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনিও কিন্তু সেনাপ্রধানকে নিয়ে, এবং বিশেষ করে যখন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার, তখনকার একটা প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি সেনাপ্রধান। আপনি ধরেন সেনাপ্রধান সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, খুনি পলাতক শেখ হাসিনা তার বোনের হাজবেন্ড, এটা সবাই জানে, এবং শেখ হাসিনার তার ফ্যাসিবাদের 16 বছরে এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবে না যে অক্ষরে অক্ষরে তার পারপাস সার্ভ করবে না। সুতরাং এটার জন্য তো আর আপনার রকেট সায়েন্স জানার দরকার নাই যে উনি কাকে নিয়োগ দিয়েছেন, এটা বাস্তবতা তখনকার। কিন্তু 5 আগস্টের ঘটনার পরে সেনাপ্রধান অন্তত তার প্রকাশ্য যেই ভূমিকা, সেই ভূমিকায় দেশকে বিভক্ত করা বা ক্ষতি করার কোনো তৎপরতা ততদিন দেখাননি। এখন আপনি সবাইকে বাদ দিতে গেলে আনবেন কাকে, সেই বিষয়ে একটা সমঝোতায় তাহলে আসেন। আপনি প্রেসিডেন্টকে বাদ দিলে আপনি প্রেসিডেন্ট করবেন কাকে, সেই বিষয়ে কি বিএনপি, জামায়াত ইসলাম, ছাত্ররা, অন্য ডানবাম দল সমঝোতায় আসতে পারতো এত সহজে? এই দেশে এক দলের মধ্যেই তো একটা পদকে নিয়ে সমঝোতায় আসা যায় না। সুতরাং
এনার্কি তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে আপনি দেশকে আরও ক্ষতি করবেন কিনা সেটা তো আগাম ভাবতে হয়। এই আগাম ভাবনাটাই পরিপক্ক রাজনীতিবিদরা, অভিজ্ঞ রাজনীতিবিদরা এবং দেশের জন্য যারা কাজ করে তারা ভাবে, আর যারা অপরিপক্ক তারা এরকম হুটহাটে স্ট্যাটাস দেয়। সুতরাং সেই ক্ষেত্রে এই যে একজন উপদেষ্টা ওই সময়ের প্রেক্ষাপটে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এরকম আপত্তিকর কোনো মন্তব্য করেও থাকেন সেনাপ্রধান, সেটাকে আপনার যদি সেনাপ্রধানকে এখন হজম করতে হয় এবং তাকে নিয়েই এগোতে হয়, তাহলে সেটা আপনি এই মুহূর্তে এভাবে ডিসক্লোজ কেন করবেন? কেন এই দুই টপ পজিশনের, একজন সেনাবাহিনীর প্রধান, একজন রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, দুইজনের মুখোমুখি এরকম মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করা, একটা বিব্রতকর অবস্থা তৈরি করার দিকে এখনই কেন আপনি নিচ্ছেন? আপনি ইলেকশনটা হতে দেন, দেশটা গুছিয়ে নিতে দেন। আর যদি আপনাদের সিদ্ধান্ত থাকে, অবস্থান থাকে যে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই কথা বলেছিলেন, তিনি 626 জনকে আশ্রয় দিয়ে তাদেরকে পার করে দিয়েছেন না রেখেছেন কোথায় সে বিষয়ে এখনও শুরু হয় নাই, তার কিছু ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ আছে, সুতরাং তাকে রাখতে চাই না দেশের স্বার্থে, সেই পরামর্শ তো গোপনে দেওয়া যায়। আপনি সরকারে আছেন, আপনার সরকারের প্রধান উপদেষ্টাকে তো আপনি সে পরামর্শ দিতে পারেন, আপনার সে অনুরোধ করতে পারেন। আপনি দেশে অ্যানার্কি তৈরি করছেন কেন? বিভেদ তৈরি করে দেশটাকে আবার কোন দিকে নিয়ে যেতে চান? আজকে সেনাপ্রধানকে যদি এভাবে হিউমিলেট করেন, তাহলে আরেকজন যাকে বসাবেন সেও মনে করবে তাকেও তারই কোনো না কোনো পক্ষ প্রতিপক্ষ থাকবে, এইভাবে করবে। এইভাবে তো একটা দেশ চলে না। আপনি অনেক খেলাই পর্দার আড়ালে খেলতে হয়। রাজনীতি করতে হলে, দেশ চালাতে হলে অনেক খেলাই বৈধ এবং এই খেলা চলে, আমরা জানি। কিন্তু সেই খেলাটা খেলার জন্য যে মাঠ, সেটা উন্মুক্ত মাঠ না, সেটা একটা গোপন জায়গা, সেটা পর্দার আড়ালে হয়। অন্তত ওটুকু তাদের বুঝতে হবে। শান্ত ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আলমগীর শিকদার লোটন, যেটি শান্ত ভাই বলছিলেন যে আপনি জানেন যে উপদেষ্টা বলছেন যে বুকে পাথর চাপা দিয়ে যে সিদ্ধান্ত সেনাপ্রধান মেনে নিলেন, এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। তিনি এইটার আসলে পেছনে কি উদ্দেশ্য, নাকি সরলীকরণভাবেই এই কথাটি সামনে চলে এসেছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। পবিত্র রমজানে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। রৌনক স্যার এখানে আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওনার বক্তব্য যখন শুনি ভালো লাগে। আর আমাদের পুরান ঢাকার লোক ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আমরা একসাথেই, মানে আমি তার থেকে সিনিয়র, কিন্তু জুনিয়র হলো, মানে সম্পর্কে অবনতি কখনো ঘটেনি। এবং আপনাকে ধন্যবাদ। বুকে পাথর নিয়ে শোনেন, সেদিনকার জার্মানির চ্যান্সেলর একটা বক্তব্য দিয়েছিল, যে মহিলাটার নাম কি জানি, এক্স চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, যে তার বইয়ে লিখছে যে পুতিন জানে আমি কুকুরের ভয় পাই। যখন আমি পুতিনের দেখা করেছে, আমার 2টা কুকুর বসায় রাখছে। সে কিন্তু আর বলতে পারতেছে না যে আমি ভয়ে অস্থির হয়ে গেছি। পুতিন কিন্তু আমার কিন্তু ঠিকই জানে আমি কুকুরটাকে ভয় পাই, হ্যাঁ, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারছি না। এটা হলো রাজনীতির টেকনিক, সেও কিন্তু কাউকে বলে নাই। এখন তার বইয়ে পাচ্ছি, এটা উনি লিখছে খুব দুঃখজনকভাবে। তো কিছু কিছু কথা আছে, যদি সত্য থাকে। কিছুক্ষণ আগে 2 ভাইয়ের সাথে আমাদের পার্টি নিয়ে অনেক কথা বলছে, আমি কি এখানে বলতে পারবো? কিছু কিছু কথা বলা যায় না। জাতির বৃহত্তর স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে কিছু কথা বলা যায় না। এখন উনারা যে সেনা প্রধানের বিরুদ্ধে এরকমভাবে কথা হচ্ছে, আমি তো অবাক হয়ে গেছি। আমি ডিউটির এক্সপাই সেনা প্রধান এবং নতুন নেতাদেরকে আপনারা এই ধরনের বক্তব্য দেন, ওই যে অপরিপক্ষ বলে না, যে তোমরা এখনও মানে 40 বছর আমার চাকরি জীবনে, তোমরা এখন পর্যন্ত তখন জন্মই নেই। আর আর উনারা যে এত এত বলেও আমি মাঝে মাঝে, এখন উনাদের বয়স কত, 25-26 নাকি 30? তো 16 বছরের যে আন্দোলন করলো ডক্টর শান্ত, তো তখন তো তাদের বয়স হতো 15-16, তখন তো তারা আন্দোলনে ছিল না, ছিল কি 18-24-এ। তারা 2008-এ বা 2014 আন্দোলন ছিল না। আর যদি আন্দোলনে থাকতো, তাহলে আমরা জাতীয় পার্টি একটা অংশ গিয়েছিল, আপনারা কেন প্রতিবাদ করেন নাই? অন্যের কেন আশ্রয় দিয়েছেন? 2014 আমরা নির্বাচনে গেলাম, আপনারা কেন সেদিন প্রতিবাদ করলেন না? আপনারা কেউ না কেউ প্রতিবাদ করলে তো আমরা দুষ্ট হতে পারতাম। 2024-এ আপনারা গেলেন না। এই 7 মাসের মধ্যে আপনারা নির্বাচনে একটা 5ই আগস্টের মাধ্যমে আপনারা আসছেন নতুন জেনারেশন। আই সেলেক্ট ইউ, বাট দ্যাট নট মিনিং যে আপনি সর্বস্ব সব জানতে হয়ে যাবেন। আপনাদের মধ্যে আমাদের সম্মান আছে, কিন্তু সম্মানটা ধরে রাখেন।
জাতির বৃহত্তর সাথে দেশকে দ্বিখণ্ডিত না করেন, দেশ যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আজকে যেভাবে বলছে যে আওয়ামী লীগকে রিফাইন করতে হবে, আবার আরেকজন বলতেছে যে ডয়েস বাংলা থেকে বলতেছে যে না আমরা নির্বাচনে যাব না, আবার আমরা জাতীয় পার্টি বলতেছি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন না। এখন দুইজন ভাই আছে, আমার একটু বলি ধরবো আমি জানি, কিন্তু আমার একটা কথা যে 2012-তে 2014-তে আমরা নির্বাচনে গেলাম, তখন আপনারা আমাদের ধরেন নাই। তো 2018-তে গেলাম, আপনারা গেছিলেন, কিন্তু আপনাদেরকে মানে একটা ভেলকিবাজি দেখা একটা নিয়ে আসছিল। হ্যাঁ, ওই টেকনিকটা আপনারা ধরতে পারেন নাই। পরবর্তীতে নির্বাচনের সকালবেলা ডক্টর ফখরুল ইসলাম আলমগীর বলছে, বিএনপি মহাসচিব, যে নির্বাচন ভালো হয়েছে। আমি তো টিভিতে দেখতেছিলাম, উনি বলতে যে নির্বাচন তো ভালো হয়েছে, সকালবেলা বলছে। ওনারা জানিয়ে না রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে, জানিয়ে না। এখন ওই সংস্কারের ব্যাপার আছে, কালকে নাকি পরশু এলডিপি দেখলাম একটা কথা বলছে। আমি এলডিপির যিনি দায়িত্বে আছেন কর্নেল অলি সাহেবকে আমি সম্মান দিয়ে বলছি, অত্যন্ত সুন্দর কথা বলছে। সাগর ভাই শুনলেন, বলছে নির্বাচনের দিন টিওনো এবং ওসি ছাড়া আর কারো কোনো খবর নাই। ওই হাসরের ময়দান আছে না, হায় আল্লাহ হায় আল্লাহ, নির্বাচনের দিন ওই ঘটনা কেউ কারো খবর রাখে না ভাই। নির্বাচনে জানতে কেউ না, এসপি ডিসি কিছুই না, মিথ্যা কথা। ওই তখন দেশের রাজা রাষ্ট্রপতি সব কিছু এলো, ওসি আর টিওনো। এই টিওনো ওসি যদি ঠিকভাবে আপনারা যদি সংস্কারের মাধ্যমে তাদেরকে যদি অবস্থান পরিবর্তন না করতে পারেন, নির্বাচন দিয়ে কোনো লাভ নাই। ওই আওয়ামী লীগের লোকগুলি তো নির্বাচনে আবার টিওনো আইব। আপনি মনে করেন কয়টা ব্যাচ পার করবেন? আওয়ামী লীগের ওই ওসিগুলি তো আসবো, অলমোস্ট 90,000 পুলিশ অফিসার আওয়ামী লীগের, 10 লক্ষ আওয়ামী লীগের। তো এগুলিকে কেমনে বাদ দিবেন? দিতে পারবেন না। ইওনো বাদ দিতে গেলে দেখা যাবে যে কোনো না কোনোভাবে 300টা থানায় 300টা আসনের নির্বাচনে দেখা যাবে অন্তপক্ষে 100টি আওয়ামী লীগের। হাজার বাদ দেওয়ার পরও এই যে গাইবান্ধে নির্বাচন হয়েছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, নির্বাচনে ভরাডুবি করছে, নির্বাচন পাস হওয়ার পরে ফেল করছে, কই কোনো তো সিইসি কোনো গ্রেপ্তার হয় নেই, খালি সব আওয়ামী লীগের নেতা রয়েছে। এখন আবার জাতীয় পার্টি ধরছে কেন? উনাদের ধরতে পারে না যারা অন্যায় করেছে, যারা উৎসাহিত করেছে রাজনীতিবিদকে। স্যার এমনি করেন, আমি পাস করে দিব না, আপনি ডিসিরে খালি ফোন করেন না, আমি পাস করেন। যারা এই কাজগুলি করছে এবং রাতের অন্ধকারে ভোট নিয়ে দিচ্ছে, আবার 2014-তে 153 আসনে পাস করছে, ওখানে ধরেন না কেন? ওদেরকে ধরেন, ধৈর্য তো জাতির কাছে নিয়ে আসেন। খালি আওয়ামী লীগের ধর ওইটা তো দরকার নেই। আওয়ামী লীগে যারা দুর্নীতি করছে, আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলছে বাসের ড্রাইভার অপরাধ করছে, যারা যাত্রী ছিল তারা তো অপরাধ করে নাই। তা আমিও বলবো বাস এবং কন্ডাক্টর আর হেল্পার অপরাধ করছে। আমার যত মনে হয়, আই এম সরি টু মাই চেয়ারম্যান, হ্যাঁ, এখানে শুধু ড্রাইভার না, এখানে বাসের ড্রাইভার কন্ডাক্টর হেল্পার অপরাধ করেছে, যাত্রীদের কোনো দোষ ছিল না। এই যাত্রীদেরকে লটন ভাই আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কাজী রওনাক হোসেন। রওনাক ভাই, যেটি আলোচনায় হচ্ছিল, সায়ন্ত ভাই বলছিলেন যে বিভাজন বা এক ধরনের বিভেদ তৈরি রাজনীতিতে, এই সংকট কি আরও বেশি ঘনীভূত করবে কিনা এই আলোচনাগুলো যে বারবার আসতেছে? আমি প্রথমেই বলবো যে এই ধরনের বিভাজন যদি হয়, সেটা দেশের জন্য মোটেই মঙ্গলজনক হবে না, অত্যন্ত ক্ষতিকর হবে। এভাবে আমি আসি যে যেটা ডাটা আমরা পেয়েছি আগে, তার হয়তো বা কিছু 5% 19-20 হতে পারে, কিন্তু আওয়ামী লীগ করে, সরাসরি করে, সমর্থন করে, ক্যাডার সব মিলিয়ে আপনার অ্যাটলিস্ট ধরেন 30 থেকে 35% আওয়ামী লীগ আছে। এই আপনার টোটাল পপুলেশনের 35%কে কি আপনি ইগনোর করে বা দূরে ফেলে দিয়ে অথবা কোনো মহাসমুদ্রে ফেলে দিয়ে আপনি দেশ চালাতে পারবেন? পারবেন না। যেই জিনিসটা স্বাধীনতার পর থেকে ক্লিয়ার হয়নি, তার ফল আমরা ভোগ করছি এখনও। এরপর যদি আমরা আরও বড় কিছু করতে চাই, এটা কিন্তু ভয়াবহ হবে দেশের জন্য। কারণ
বিএনপির যারা তারা কিন্তু না খেয়ে অর্ধেক খেয়ে ধান খেতে লুকিয়েছিল। আওয়ামী লীগের যারা তারা কিন্তু এয়ার কন্ডিশন রুমে মহা আনন্দে কলকাতায়, দিল্লিতে, শিলংয়ে আছেন, অথবা জেলখানাতেও মহা আনন্দে আছেন, যেটা হাসানুল হক ইনু স্বাস্থ্য সুন্দর বলছে। হ্যাঁ, তাদের সবারই ফর্সা হয়েছে, স্বাস্থ্য সুন্দর হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাই যে আমরা যদি এই বিভাজনটাকে মানে আরও সাপোর্ট করি বা প্রমোট করি, তাহলে কিন্তু দেশের জন্য অমঙ্গল হবে, প্রচণ্ড অমঙ্গল হবে। আমার কথা স্পষ্ট, যে কথাটা একটু আগে লোটন ভাই বললেন যে বাসের কন্ট্রাক্টর দোষী, বাসের ড্রাইভার দোষী, বাসের হেল্পার দোষী, কিন্তু যাত্রীরা তো দোষী না। এখন এই এক কথায় যদি আপনি পুরো আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে চান, সেটা কখনো সম্ভব হবে না, এবং তাতে অ্যানার্কি বাড়বে, অরাজকতা চরমে যাবে। যারা দোষী তাদেরকে শাস্তি দেন, সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু আপনার যেটা খেয়াল রাখতে হবে, এই এক উছিলায় এত বড় জনগোষ্ঠীকে আপনি দূরে ঠেলে দিতে পারেন না। অতীত আমরা এরকম দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি জামাত যাদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া যেত না রাজনীতি, এবং সেটা ছিল মানে সেই যে বাদ দেওয়ার একটা প্রবণতা ছিল, সেটি তো আসলে ফেল করছে। সে থেকে তো সেটা ফেল করেছে, সেইখান থেকে কোনো শিক্ষা নিতে চাচ্ছি না আমরা অনেকেই। কিন্তু যদি দেশের মঙ্গল চাই, যদি দেশের উন্নতি চাই, তাহলে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। যেটা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, যেটা জিএম কাদের সাহেব বলেছেন, যে বাসের ড্রাইভার দোষ করেছে তাকে আপনি শাস্তি দেন, কন্ট্রাক্টরকে শাস্তি দেন, হেল্পারকে শাস্তি দেন, যাত্রীদেরকে দিবেন কেন? একটা দল করা, একটা দলের সমর্থন করা, এটা তো কোনো দোষের ব্যাপার না। আওয়ামী লীগ যা করেছে, ভয়াবহ করেছে, এটার কোনো মানে দ্বিমত নাই। তাদের যথেষ্ট শাস্তি হওয়া উচিত। যারা অন্যায় করেছে, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আপনারা তাদেরকে শাস্তি দেন। কিন্তু ওভারঅল যদি আপনি সবাইকেই একই কাতারে ফেলে দিয়ে মানে নেগলেক্ট করেন, তাহলে তো আপনি টিকতে পারবেন না। আর বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে বিএনপি যখন ক্ষমতাচ্যুত হলো, তখন তাদের কাছে এত টাকা ছিল না। আমি কলকাতা যাই দেখেছি বিএনপির ছাত্রদলের লোকজন, যুবদলের লোকজন, যেহেতু আমি সাংবাদিক আমাকে তারা চিনত, ছুটে আসছে, ছুটে এসে বলছে কী করতেছে, আমরা এখানে না খেয়ে মরতেছি, আমরা খুব খারাপ অবস্থায় আছি। কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগের সে অবস্থা না। হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। সেই হাজার কোটি টাকা থেকে যদি 100 কোটি টাকাও তারা ঢেলে দেয় যে এই সরকারকে বিব্রত করো, এই সরকারকে অস্থিতিশীল করো, এটা তো তাদের জন্য কিছু এসে যায় না। এই জন্য আমি বলতে চাই যে আমাদের যে কথাটা শান্তভাই বললেন, ডক্টর ভাই বললেন, যে অপরিপক্ক মস্তিষ্ক দিয়ে, অপরিপক্ক চিন্তাধারা দিয়ে দেশ চলবে না। আমাকে কিছু একটা শিখতে গেলে পরে, আমি তো ডাক্তারি খুব ভালো বুঝি, দাঁতের খুব ভালো বুঝি, কিন্তু আমি কি সার্জারি করতে পারবো ওনার মতন? পারবো না। আমি কি ওনার মতন পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারবো? পারবো না। সেটা পারবো যদি আমি ওনার কাছে শিখি, এবং আমি যদি প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলে আমি যদি সেই ডিগ্রিটা অর্জন করি, সেই দক্ষতাটা অর্জন করি। আমরা তো ওই যে মানে ওই কোনো অসুস্থতা হলে পরে সবাই ডাক্তার এবং সবাই প্রেসক্রাইব করে, এই জিনিসটা। রাজনীতির যে অসুখ হলো, এইটিকে কিভাবে সারবে? এই অসুখটা খুবই কঠিন অসুখ। এবং সবচেয়ে বড়, আমি যেটা আপনাকে আবারও বলবো, যে আমাদের ভিতরে, আচ্ছা একটা জিনিস দেখেন না, এই যে ট্রাম্প যে জিতলো, জেতার পরে বাইডেন কোথায় ছিল বলেন তো? বাইডেন সারাক্ষণই ট্রাম্পের পাশে ছিল। ট্রাম্প বাইডেন একই গাড়িতে করে ডিনার করতে গেল। এই শিষ্টাচার কেন আমরা দেখাতে পারি না? কেন ওনাকে দেখলে পরে আওয়ামী লীগের লোক খেপে যাবে অথবা বিএনপির লোক খেপে যাবে? সেটা তো আগে তো কখনো মানে রাজনীতিতে ছিল না। সবার সাথে একটা চমৎকার সম্পর্ক ছিল। মাঠে যেয়ে যতই গরম বক্তৃতা দেখ না কেন, সন্ধ্যার পরে কিন্তু তারা মহল্লায় ফিরে এসে আবার দুই ভাই মিলে গল্প করেছে, চা খেয়েছে।
এটা থাকতে হবে। এখন মানে বিরোধী দল করা বা অন্য দল করা, অন্য রাজনীতি করা মানেই যে শত্রু, এই আইডিয়াটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা যদি দেশের উন্নতি চাই, এখন দেখেন সমালোচনা তো করতে আমরা যথেষ্ট ভালো পারি। আমরা কি কেউ একবারও চিন্তা করেছি যে প্রফেসর ইউনূসকে অথর্ব বলি, নানান কিছু বলি, অনেকেই বলে, টক শোতে এসে বলে। আপনি একটা এক্সাম্পল শুধু বলি, আপনি দেখেন এই যে রোজার মাসটা যাচ্ছে, গত বছর রোজা মাসে আপনি পেঁয়াজ কত টাকা করে খেয়েছেন, আলু কত টাকা করে খেয়েছেন, সব কিছুই কন্ট্রোলে আছে, এরকম কখনো ছিল না। আবার সুযোগ পেলে, ওই যে বললাম যে আওয়ামী লীগ কিন্তু বসে আছে টাকা নিয়ে, লোক লাগিয়ে দিয়েছে যে বাড়া, আবার বেড়ে গেছে কিছুটা, আবার এরা চাপ দিবে, কমে যাবে। এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে একটা জিনিস বলি আপনাকে, এই 17 বছরের আওয়ামী শাসনে 45,000 ধর্ষণ হয়েছে, একটি মামলারও বিচার হয়নি, মানে শত শত হাজার হাজার মামলা হয়ই নাই, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সরকার কিন্তু আপনার যতজন ধর্ষণ যেখানে যাই করেছে প্রত্যেকটা কেস তারা কিন্তু ধরেছে। আর বিচার কি করবে তা জানি না, হয়তো বা আসের বিচারটা আমরা দেখব খুব দ্রুত হচ্ছে, কিন্তু অন্যটা জানি না। আমরা তো একেবারে উড়িয়ে দিতে পারি না, একটু তো ধৈর্য ধরতে হবে। আর এই সরকারকেও বুঝতে হবে যে ওই মেটিকুলাস এফেক্ট, হ্যাঁ, এগুলো বললে হবে না। বাস্তবতা হলো যে কথাটা বললেন, যে শান্তভাবে স্পষ্টভাবে বললেন যে আজকে যারা এত বড় নেতা হয়ে গেছে, হ্যাঁ, তারা এই 17 বছর আগে তাদের বয়স কী ছিল, তারা কি বুঝতো? এখন গঙ্গার জলের ডাল খেত হলে বসে, হ্যাঁ, আর সেইখানে এখন তারা সোনাগাঁও হোটেলে বসে পাবলিকলি না, আলাদা আলাদা রুমে বসে তারা খায়, অর্ডার দেয়। এই জিনিসগুলো কিন্তু লোকের চোখে পড়ে এবং ভালোভাবে পড়তেছে, এটা কিন্তু বুঝতে হবে। আবারও বলি যে আমি কিন্তু কোনোভাবেই এই ছাত্রদেরকে বা এই তরুণ সমাজকে খাটো করছি না, তাদের অবদান বিশাল, কিন্তু তাদেরকে বুঝতে হবে তাদের এই অবদানটাকে ধরে রাখতে হলে তাদের কথাবার্তা, চাল চলন, এর ভিতরে পরিপক্কতা আনতে হবে এবং একটু শ্রদ্ধাশীল হতে হবে। রওনক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর শাহাদাত হোসেন শায়ন্ত, আবার আমরা রাজনীতি এবং সংস্কার আলাপে যেতে চাই। যে ঐক্যমত্য কমিশনে যে প্রস্তাবনা জমা পড়েছে আপনি দেখেছেন, সেখানে মোটা দাগে বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত আছে বিএনপির সঙ্গে এনসিপির। রাজনীতিতে এটি একটি মানে সংকটের এক নতুন জায়গা তৈরি হবে কি না? সংকটের জায়গা হবে না, এই দ্বিমতটা থাকাই তো গণতন্ত্র। এবং নতুন রাজনৈতিক দল হিসেবে গণ অভ্যুত্থানের মাধ্যমে উদ্ভূত একটি রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি তাদের কৌশল মতো যা যা চায়, তারা যে একটা নতুন বাংলাদেশের যে স্বপ্নটা মানুষের মধ্যে জাগিয়েছে, সেটা তো অমূলক না। এখন সেই হিসেবে তাদের যেই কনসেপশন, তাদের যেই নীতিমালা, তারা যেটা চায়, সেটা যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটা কোনোভাবেই একটা পাওয়ার পলিটিক্স করা অন্য একটা এস্টাবলিশড রাজনৈতিক দলের মতো হবে না। তাহলে নতুন রাজনীতি কি হলো? সুতরাং এটা আলাদা হতেই হবে, এই আলাদা হওয়াটাই তাদের রাজনীতি। কিন্তু বিএনপিও আবার অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, বড় একটি রাজনৈতিক দল, তাদের অতীত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তারা এখন শুধু কথার ফুলঝুরি ফোটালো, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে তারা যাবে এটা বিএনপিও মনে করে সুষ্ঠু নির্বাচন হলে। সুতরাং তাদেরকে অনেক কিছু রয়ে সয়ে বলতে হবে। এমন কোনো আকাশ কুসুম প্রচার তারা করতে পারবে না যেটা একেবারে তার ধারে কাছেও তারা রিচ করতে পারবে না। তাদেরকে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় করে কি করে রাষ্ট্র এগিয়ে নিতে হবে, তাদেরকে কি করে আন্তর্জাতিক পলিসি মেনটেন করে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কিভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ওইটা মাথায় রেখে এখন থেকে তাদের কথা বলতে হবে। কারণ তারা তো রাষ্ট্র অতীতে চালিয়েছে এবং ভবিষ্যতে চালাবে মানুষ দায়িত্ব দিলে। তাদেরকে এই দেশে উন্নয়নের জন্য একটা ব্যালেন্সড কনসেপ্ট নিয়ে আগাতে হবে। তারা তো 31 দফা লিখিতভাবে অতীতে অলরেডি দিয়েছে, সেই তার আলোকেই তারা তো বলেছে। ওই 31 দফাও যে 5 বছরে সব করে ফেলতে পারবে তারা, এইটাও আমি মনে করি না। কিন্তু তাদের অ্যাটিচিউডে যেন বোঝা যায় যে কিছু করেছে,
কিছু শুরু করেছে বা সদিচ্ছাটা আছে সেইটা। সুতরাং বিএনপিকে ওই পজিশনে থেকে কথা বলতে হবে। আর নতুন দল হিসেবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এইভাবে উঠে আসা দল হিসেবে এনসিপিকেও এই স্বপ্ন জাগা নিয়ে নতুন কথাই বলতে হবে। ফলে এদের মধ্যে পার্থক্য হবে, এটা ভেরি লজিক্যাল এবং অ্যাকসেপ্টেবল। বরং যেই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, রৌনক ভাই যেটা বলছিলেন যে ইনক্লুসিভনেস নিয়ে, এইখানে আমরা আসলে কারো কারো কথায় এমন একটা আবহ তৈরি হয় যে আওয়ামী লীগকে ছাড়া এদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং ইনক্লুসিভনেস লাগবেই, তাদেরকে নির্বাচনে আনতে হবে, সহ্য করতে হবে। কারো কারো কথায় শোনা আবার এমন মনে হয় ওদেরকে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। আসলে এমন একটা ম্যাচিউরড স্ট্র্যাটেজিক প্ল্যান লাগবে যার মধ্যে ইনক্লুসিভনেসও থাকবে, আবার যারা দোষী তারা একজনও যাতে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে না পারে। দেখেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না? তখন তো তিনি প্রভূত ক্ষমতার অধিকারী, দরকার ছিল না। ওই সাধারণ ক্ষমা ঘোষণা না করলেও তো তিনি প্রভূত ক্ষমতা, ওই কিছু লোককে সাধারণ ক্ষমা ঘোষণা করলেই কি যাইতে আসতো, না করলেই কি যাইতে আসতো, তাকে গদি থেকে ফেলে দিত। কিন্তু উনি ভাবলেন যে যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী, এই অপরাধ করেছে, ওরা দোষী অপরাধী, ওদের বিচারের আওতায় আনতে হবে। বাকি যারা ওদের প্রভাবে পড়ে সমর্থন করে ছোটোখাটো ভুল করেছে বা সমর্থন করেছে, ওদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। দ্যাট ওয়াজ ডিউ টু ইনক্লুসিভ পলিটিক্স। ইনক্লুসিভ হয়ে দেশকে এগিয়ে নেওয়া যায়। জিয়াউর রহমান আসার পরে টোটাল পলিটিক্সটাকে, পলিটিক্যাল প্রসেসটাকে আরো বৃহত্তর অর্থে ইনক্লুসিভনেস করে ফেলল, যে এই দল নিষিদ্ধ, ওই দল নিষিদ্ধ, এই রাজনীতি চলবে না, ওই রাজনীতি চলবে না, এক বাকশাল চলবে, এইসব হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যারা রাজনীতি করতে চায় প্রত্যেকের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হলো। দ্যাট ওয়াজ এ গ্রেটার ইনক্লুসিভনেস জিয়াউর রহমানের। এখন এই পরিস্থিতিতে এসে আপনাকে যেটা রৌনক ভাই বললেন যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর শক্তি এই দেশে, বিএনপি এবং আওয়ামী লীগের বেলায় বলা হয় সাধারণত অ্যারাউন্ড 30% সমর্থন দুই দলেরই থাকে সাধারণভাবে, কখনো কোনোটার কমে কোনোটার বাড়ে। আওয়ামী লীগের হয়তো 16 বছরে সেই 30%টা কমে হয়তো 20%-এর নিচে নেমে গেছে বা 15%-এ নেমে আসছে। 15% হলেও সেটা কিন্তু ইটস এ বিগ নাম্বার। এখন তাদের 15%-এর কথা চিন্তা করে, ইনক্লুসিভনেসের কথা চিন্তা করে আপনি যদি আবার তাদেরকে এখনই নির্বাচনের পথ উন্মুক্ত করে দেন, তাহলে এই সুযোগে ওদের মধ্যে যারা অপরাধী, যারা বলবে যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আমি তো এখনও অভিযুক্ত, আমি তো সাজাপ্রাপ্ত নই, তাকে আপনার নির্বাচন করতে দিতে হবে, তাহলে এক যে খুনি লুটেরা সে তো নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে, সে এমপি হয়ে আসবে কেউ, আপনি তাহলে বিচারটা করবেন কি করে? সেজন্য এই মুহূর্তে অন্তত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে সবাই একমত হতে পারে। যারা এর মধ্যে ফ্রেশ নেতা আছে তারা দলের ব্যক্তির ইমেজ লাগাইয়া স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসুক, দেখা যাক সে কেমন জনপ্রিয়। অথবা যদি আপনি মনে করেন যে যাদের নামে এই গণহত্যা, টাকা পাচার, 16 বছরের গুম খুনের মামলা আছে, মামলা নিষ্পত্তি দ্রুত করতে হবে। 2-4 বছর 5 বছরের মধ্যে এটা দীর্ঘমেয়াদী, শুধু রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য দীর্ঘমেয়াদী করা যাবে না, একটা টাইম ফ্রেম করে দ্রুত বিচার আদালতে করতে হবে। কিন্তু এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার অভিযুক্ত যারা তারাও নির্বাচন করতে পারবে না। আপনাকে কোনো এমন একটা ফর্মুলায় আসতে হবে যেখানে আপনার কিছুটি ইনক্লুসিভনেসও আপনি দেখাবেন, আবার এই দাগি আসামি যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে আবার ইনক্লুসিভ পলিটিক্সের মোড়কে ঢুকিয়ে আবার মেইন স্ট্রিম পলিটিক্সে নিয়ে আসবেন, জনপ্রতিনিধি হয়ে যাবে, সেটিও দেশের মানুষ মানবে না। এই দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, যে বাবা মাতার সন্তান হারিয়েছে সেই ন্যায় বিচারের স্বার্থে, যে স্ত্রী স্বামীকে হারিয়েছে তার ন্যায় বিচারের স্বার্থে, যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছে তাদের ন্যায় বিচারের স্বার্থে আওয়ামী লীগের প্রশ্নে এরকম একটা সুচিন্তিত কাঠামো তৈরি করতে হবে, যেই কাঠামোটা করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার, এবং সেখানে এই যে গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে বসতে হবে, একমত হয়ে এগোতে হবে। জি শান্ত ভাই, আমি আপনার কাছে আবার আসবো। হালকি শিকদার লটন যেটি শান্ত ভাই বলছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছিলেন, কোন প্রক্রিয়া কিভাবে হবে, সামনে যে বিষয়টা সবচেয়ে বেশি আসছে সেটি হচ্ছে গণহত্যার বিচার প্রক্রিয়া আসলে জটিলতা আরও তৈরি করবে কিনা রাজনীতিতে? জটিলতা কোথায় আমি দেখি না। এখন তো টোটাল সব কিছুই তো আমাদের নিয়ন্ত্রণই আছে।
হ্যাঁ ভালো অবস্থায় দেশ চলছে। এখন অনেকে বলে এই সরকার কিছু পারে না, আর এই সরকার তো হলো তত্ত্বাবধায়ক সরকার, এটা নির্বাচিত সরকার নাকি? মাঝে মধ্যে আমি না অবাক হয়ে যাই যে বলে যে এই সরকার, এই প্রধানমন্ত্রী না, উনি আমাদের চিফ অ্যাডভাইজার, হ্যাঁ, বাট দ্যাট নট হি ইজ মাই প্রাইম মিনিস্টার। দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো নতুন যেহেতু শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচারের আগে আসলে কোনো নির্বাচন না, বিচার আগে না, বিচারে যারা বিচার হোক, যারা অভিযুক্ত হয়েছে তারা একটা সংস্কার হোক, তারা নির্বাচন করতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। ওই যে শুনছি, ছোটবেলায় শুনছি 71-এ নাকি কিছু কিছু মুক্তিযোদ্ধারা কলকাতায় মত ফুর্তি করছে, শুনছি। এবং আমি তখন ক্লাস 2 এর ছাত্র, আমার মনে আছে যে আমরাও ছিলাম, আব্বা মুক্তিযুদ্ধ ছিল, তা আমরা পালিয়ে গেছি, আব্বা পার্লামেন্ট মেম্বার ছিল, তা যুদ্ধে ছিল আব্বা। তা আমরা দেখছি অনেক মুক্তিযুদ্ধ হোটেলে ছিল, ইন্ডিয়ান হোটেল। আমি ইন্ডিয়া হোটেলের পাশে রুমে ছিলাম। এখন মাঝে মধ্যে ওই সকল ছবি দেখে কই নেই লোকটা না ওই ইন্ডিয়ান হোটেল আসলে যুদ্ধে গেল, হোটেলের বাইরে বিশেষ জায়গাও নাকি যাইতো না, আমি আর ওইটা জানি না, ওই মধ্যে তা জানি না। আচ্ছা, এখন আমরা বই পুস্তকে ওরা মহান ভালো অবস্থা আছে। স্যার বললো না যে বিএনপি ছেলেরা যখন কলকাতায় গেছি তারা ধরছে, স্যার আমরা চলবো কি, দেশের অবস্থা এই অবস্থা কেন? তবে এইটুকুই বলবো যে আওয়ামী লীগ তো ভুল করেছে। 14-তে বিএনপি জাতীয় জামাতকে নির্বাচন দেয় নেই, 18-তে একটা দুষ্টামি করেছে, আবার 24-এ আরেকটা দুষ্টামি করেছে। ওরা তো ভুল করছে, তা আমি ভুল লিখিলেও ভুল করিও না। একটা শ্লোক আছে, আমি আমার মার মুখে শুনছিলাম যে ভুল লিখিলেও ভুল করিও না। ভুল হয়েছে, আপনি নিবা ভুল করবেন কেন? সকল দলের অংশগ্রহণ থাকুক না, দেখেন না আওয়ামী লীগ কয়টা ভোট পায়, হ্যাঁ দেখেন তাদের অবস্থা, জনগণ তাদেরকে কিভাবে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে। আর যদি এটা না করেন তাহলে কেবল আওয়ামী লীগ ছাড়াই তো নির্বাচনে পাস করছে, নিত আওয়ামী লীগটা তাহলে সেটা বুঝতাম। হ্যাঁ, তাই এগুলি কি হয়তো তারপর রাজনীতি স্ট্র্যাটেজি ব্যাপার আছে, অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমি এইটুকু বলবো যে কয়েকদিন আগে একটা জরিপ দেখলাম যে জরিপে বিএনপি এত %, আওয়ামী লীগ এত %, এনসিপি এত %, জাতীয় পার্টি 1% খুঁজে মুজে আপনি পাই নাই। তারপর কোনখানে যে 1% বলছে, মাঝে মধ্যে অবাক হয়ে যায়। বললো যে জামাত ইসলাম রংপুর এবং সাতক্ষীরায় বেশ শক্তিশালী, জাতীয় পার্টিও, জামাতও, ওই যারাই দায়িত্বে থাকে যখন রংপুরে গেছে ওই জাতীয় পার্টি ঠিক দিয়ে দিয়েছে জামাত। এগুলি তো আমরা বহুত খেলা দেখছি জীবনে, দেখি নাই তা তো না। হ্যাঁ, দেখি নাই আজকে গোলাম মোহাম্মদ কাদের পার্টির চেয়ারম্যানকে দিচ্ছে যে উনি নাকি পদপদবি নিয়ে পদপদবি দিয়েছেন। দিলে অসুবিধা কি ভাই? একটা রাজনীতি তো ডোনেশন প্রথমে টাকা দিব কে? আমি তো প্রেসিডেন্ট সদস্য, পার মান্থ 10,000 টাকা করে আমরা পার্টিতে দিই। তাই পার্টি তো তার ডোনেশন থাকতে হবে, নাহলে পার্টি চলবে কিভাবে? এখন ওই যে বললো সদস্য নাকি 600 নাকি 900 উপরে। আমি কিছুক্ষণ আগে ইফতারে আমি পার্টির দপ্তর সম্পাদক মাহমুদুল আলমের কাছে জিজ্ঞাসা করছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলো তো? না, নির্বাহী সদস্য 300 আছে, বাকি গেলে হলো দুধে ভাত। মানে ওই সদস্য দিছে, নির্বাহী সদস্য না, একটা অস্থায়ী সদস্য। তো অস্থায়ী সদস্য পার্টির চেয়ারম্যান ক্ষমতা বলে দিতে পারে। এখন এগুলি যদি বলা হয় পার্টি বিএনপির চলে কিভাবে? বিএনপি কি একেবারে আল্লাহ তরফ থেকে টাকা দিতে, বা জাতীয় পার্টির আল্লাহ তরফ থেকে? জামাতের তো একটা এস্টাবলিশমেন্ট আছে যেটা বিএনপির নেই, জাতীয় পার্টিও নেই। হ্যাঁ, আর আওয়ামী লীগ তো কোটি 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 টাকা নিয়ে গেছে গিয়া। এখন ওই যে 100 কোটি টাকা দিয়ে স্যার বললো না জিনিসপত্রের দাম বাড়িয়ে দিব। আমাদের এবং বিএনপির কিন্তু একটা প্রবলেম আছে, আমাদের সেই এস্টাবলিশমেন্ট টাকাটা কিন্তু আমাদের নেই। যেমন জামাত ইসলামের হাসপাতাল আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ছাত্র শিবিরে বেরোলে ভালো চাকরি করে, জেলে গেলে নাকি 10,000 কামাইতো, তার বাসায় এখন 20,000 টাকা দেয়। আর আমরা জেলে গেলে তো 10,000 তো দূরের কথা, 1 টাকা না, ওই লয়ারও খুঁজে পাই না। তাই এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে না। ওরা ক্যাটারভিত্তিক পলিটিক্স করছে, আমি সম্মানের সাথে বলবো তারা ভালো অবস্থায় আছে, কিন্তু আমরা এটা পারি নাই। তাই এগুলি একটা পরিবর্তন হওয়া দরকার। আওয়ামী লীগ যে ভুল করছে শান্ত ভাই, ওই ভুল যেন আমরা কেউ না। কিন্তু লটন ভাই, শিক্ষার্থীদের যে দাবি বা শিক্ষার্থীরা যেটি সবচেয়ে বেশি জোর দিয়ে আসছে যে বিচার চায়, তারা যে রক্ত দিয়েছে সেটি যেন ভালো রাজনীতি তৈরির ক্ষেত্রে, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে সংস্কারও তারা বেশি। শুনেন, নতুন রাজনীতিবিদরা আসছে, হ্যাঁ, এরা যে বয়সে আসছে আমি সেলুট জানাই। একটা কারণে শান্ত ভাই ডোন্টে গাদার হয়, স্যার এখানে মনে কিছু নেন না। আমি জাতীয় পার্টি করছি ছোটবেলা থেকে। এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর ওই জাসদের যন্ত্রণায় এরা তো সব মিলাইছে আবার জাতীয় পার্টিতে। এগোর যন্ত্রণায় আমি জাতীয় পার্টি করতে পারি নাই।
এদের যন্ত্রণা যারা ক্ষমতা আসছে হয়তো দেখা গেলো এই পার্টির মহাসচিবকে ইজ এ বিএনপি মাইন্ডেড, এই পার্টির মহাসচিবকে সে তো আওয়ামী লীগ মাইন্ডেড, মানে তারা পারপাসটা ওইভাবেই সার্ভ করছে। নতুন দল যারা আসছে নতুনভাবে আগাক না, হয়তো সময় লাগবে, এইবার না আসলে ইন ফিউচারে ভালো অবস্থা হইব। কিন্তু আমাদের মতন তো একটা ঝামেলায় পড়বো না যে ভাই এই উনার লোকে বললাম উনি দিয়ে করলে না আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া যাবে না, উনারে বললাম উনি তো বললো না 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 বিএনপির বিরুদ্ধে যাবে। কারণ কি ওই জাতীয় পার্টিতে আসছে আবার আওয়ামী লীগ বিএনপির থেকে দলছুট নেতা যন্ত্রণা অস্থির হয়েছে। এই নতুন দল যে আছে ন্যাশনাল পার্টির, হ্যাঁ আমি বলবো যে তারা নতুন টিম যে আসছে, আমি সম্মানের সাথে বলবো ভাই ওই টাইপের লোক ঢুকাইলে কিন্তু আমাদের মতো বুড়ো হয়ে যাইব, কোনো দিন জাতির সুফল পারবো না কাজ করতে। লিটন ভাই আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কাজী রাওনাক হাসান, রাওনাক ভাই যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে সংস্কার ইস্যুতে বেশ কিছু দ্বিমতের কথা যেখানে সবার আগে এসেছে। দলগতভাবে বিএনপি যে বিষয়গুলো চায় বা বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায়, এর বাইরে অন্য যে দলগুলো আছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি দল, তাদের কিন্তু কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। যেমন স্থানীয় সরকার নির্বাচন কেউ আগে চায়, কেউ গণপরিষদ নির্বাচন চায়, কেউ সেকেন্ড রিপাবলিক চাচ্ছেন, কেউ প্রজাতন্ত্র চাচ্ছেন। নানা বিষয় নিয়ে সামনে একটা বড় ধরনের মতদ্বৈততা দেখা দিচ্ছে। আপনি কি মনে করেন যে এমন কি বিষয় আছে যেগুলো নিয়ে মতকে পৌঁছানো যাবে? আসলে এটা দেখেন যে মতদ্বৈততাটা খুবই স্বাভাবিক, কারণ ওই যে এক বাড়ির 5 ভাই এক মতের না, কিন্তু 5 ভাইয়ের 5 মত, আর এখানে 5টা দল বা 4টা দল, অটোমেটিক তাদের মতদ্বৈততা থাকবে। আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে মতদ্বৈততা যতটুকুই থাকুক না কেন, আপনাকে দেখতে হবে প্রায়োরিটিটা বাঁচতে হবে। আপনাকে সংস্কার তো করবেন, সব সংস্কার যদি আপনি করে যান তাহলে নির্বাচিত সরকার এসে কী করবে? এটা আপনাকে বুঝতে হবে। মানে আপনি সমস্ত সংস্কার করে গেলেন, তো নির্বাচিত সরকার এসে কী করবে? এটা আমরা যদি মাথায় না রাখি তাহলে হবে না। সবাই কিন্তু যার যার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে কথা বলে, মানে রাজনীতি করে যার যার এজেন্ডা বাস্তবায়নের জন্যে। এখন ছাত্ররা যেটা চাচ্ছে সেটা তো অন্যায় আমি বলবো না, এই কারণে অন্যায় বলবো না, তারা তো তাদের স্বার্থে যেটা প্রয়োজন সেটাই বলবে। এবং সেক্ষেত্রে কি দাঁড়ায়, শান্ত ভাই বললেন যে নতুন বন্দোবস্ত, তারা হয়তো এভাবেই নতুন বন্দোবস্তের কথা চিন্তা করছে না, এটা হয়তো বা তারা চিন্তা করছে, আমি জানি না। কিন্তু মুশকিলটা যেটা দাঁড়াবে সেটা হলো ছাত্রদের ভিতরে এখনই যে বিভাজন হয়েছে, আমি তো দেশের না, ছাত্রদের ভিতরে যারা এই আন্দোলন করেছে, যারা বিপ্লব করেছে, যারা সমন্বয়ক, এদের ভিতরে যে বিভাজন সৃষ্টি হচ্ছে অলরেডি, এটা কিন্তু তাদের জন্যে কোনো সুখকর কিছু হবে না। আমরা যেটা ভেবেছিলাম যে ছাত্ররা আসছে ফ্রেশ ব্লাড, হ্যাঁ, এরা সৎ হবে, এরা দেশের জন্যে বুকে রক্ত ঢেলে দিয়েছে, আরও ঢালবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে কিছু কিছু সমস্যা আছে, ডাল মে কুচ কালা হয়। তো এই ব্যাপারগুলো আমরা তো উপেক্ষা করতে পারবো না। আর যে কথাটা শান্ত ভাই বলছেন যে আমরা যতই লাফাই না কেন, আমরা ভারতের মতন একটা প্রতিবেশী, এত বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে উপেক্ষা করতে পারবো না। আমাদেরকে মানে নেগোশিয়েট করতে হবে এবং আমাদেরকে খুব চতুরতার সাথে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। উপেক্ষা করতে গেলে কিন্তু আমরা লাভবান হব না, আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু সেটা কি একপাক্ষিক হবে কিনা? একপাক্ষিক তো না, কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেভাবে ভারতীয় গণমাধ্যমে যেভাবে বলছে, আমাদের এখান থেকেও তো অনেক কিছু বলছে যে একেবারে মানে এখনই বোধহয় দিল্লি উড়িয়ে দিবে, ভারত উড়িয়ে দিবে। তো এই দুই পক্ষেরই এটা আছে। আর ভারতীয় গণমাধ্যমে যেটা হচ্ছে, এটা হচ্ছে চরম মিথ্যাচার, মিথ্যার বেসাতি, চরম। আপনাকে বলি আমি, এই মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হলো, সেটা দেখালো ওরা যে লিটন দাস হিন্দু, সেই কারণে লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু এটা দেখা একদম মানে এমন অবস্থা। আমি গত মাসে কলকাতায় গিয়েছিলাম, তো তাদের
সবার ভিতরে একটা মানে কেমন যেন ব্যাপার, হ্যাঁ, আতঙ্ক। এবং হচ্ছে যে দাদা আপনারা পারলেন এভাবে মানে সংখ্যালঘুদের রক্তের উপর দিয়ে হোলি খেলতে পারলেন? তাই আমি বললাম যে এটা তো খুবই অন্যায় কাজ। তা আমাকে একটা জাস্ট গিভ মি ওয়ান অ্যাড্রেস, যে এই অ্যাড্রেসের এইটা সংখ্যালঘুর বাসা ছিল, সেখানে কাউকে হত্যা করা হয়েছে বা তার কোনো ক্ষতি করা হয়েছে। টুকটাক অনেক কিছুই হয়, কিন্তু ওরা যেভাবে প্রচার করছে, যেভাবে বলছে, ইটস নট লাইক দ্যাট। এই যে মিথ্যাচার, এটা কিন্তু দুই পক্ষের জন্যই ক্ষতিকর হচ্ছে। রানা ভাই, আজ সময় নেই, আমরা আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজী রওনক হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন শায়ন্ত, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আসলে রাজনীতির যে গতিপথ যেটা বেঁকে যাচ্ছে দুদিকেই, সেখানে আসলে সমাধানের পদ বা ঐক্যমত্য প্রচেষ্টা যেটি চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, আপনার কি মনে হয় যে আসলেই কি ঐক্যমত্যের জন্য এই বারে বারে এই যে আহ্বান সেটি বাস্তবায়নের দিকে যাচ্ছে, নাকি আপনারা যে বিশেষ করে বিএনপি যে অভিযোগ করছে কালক্ষেপণ, সময়ক্ষেপণ, নির্বাচনটাকে আরও দূরে নিয়ে যাওয়া, এ ধরনের একটা শঙ্কার কথা বলছে বিএনপি, এর পিছনে আসলে ভিত্তিটা কি? দেখেন, বাঙালি মানে বাংলাদেশের বাঙালি এবং পরে বাংলাদেশি ঐতিহাসিকভাবে বিভাজন প্রিয় জাতি। আমরা বিভাজিত হতে পছন্দ করি, এটা খুব ভালোবেসে বিভাজিত হই। সেই হিসেবে এই রাজনৈতিক দলগুলোর যেহেতু আবার যার যার নিজস্ব কৌশল, নিজস্ব স্বার্থ আছে, এই বিভাজন থাকবে। কিন্তু এই বিভাজনের মধ্যেও আবার যে ঐক্যের চেষ্টাটা হচ্ছে, সেখানে একটা ঐক্যের পয়েন্ট আছে, সেটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সেখানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই। এই ঐক্যটা কিন্তু কাজে দিবে আমার মনে হয়। মুক্তিযুদ্ধ যেরকম আমাদের একটা ঐক্যের জায়গা, রাজনৈতিক মতভিন্নতা অনেক কিছু থাকলেও আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু একটা জায়গায় আবার এক হয়ে যায়, সার্বভৌমত্বের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে। ঠিক এখনও এই গণ অভ্যুত্থান এটার প্রশ্নে এক হবে। আমি বরং ওই লোটন ভাইয়ের একটা কথা ভালো লেগেছে, যে বলছে যে ড্রাইভার অপরাধ করেছে, ড্রাইভারের বিচার করেন, যাত্রী অপরাধ করেনি। আরও দুইজন অপরাধ করছে বলে সঙ্গে উল্লেখ করে দিচ্ছেন যে কন্ট্রাক্টর আর হেল্পারও আবার অপরাধ করছে, কারণ তারা ড্রাইভারের সহযোগী ছিল, তারা যাত্রীর সহযোগী ছিল না। এই ক্ষেত্রে ড্রাইভার শেখ হাসিনা তো খুন করে পালিয়ে গেছে, সে পলাতক, তার বিচার হবে 2 দিন আগে আর পরে। সে যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে বাংলাদেশে তার ফাঁসি হবে, কিন্তু নিজ দেশে অন্তত মাটিটা পাবে। আর যদি সে ফেরত না আসে, নিজ দেশের মাটিও পাবে না। আর তার কন্ট্রাক্টর ছিল জাতীয় পার্টি, জাতীয় পার্টি নির্বিঘ্নে আছে। আর তার হেল্পার ছিল এই টুটকা ফাটকা, এই যে রাশেদ খান মেননের দল, ইনুর দল, ওরা জেলে আছে এবং ওদেরও বিচার হবে। ফলে ড্রাইভার, এই যে কন্ট্রাক্টর, হেল্পার, কেউ যেন পার না পায়, এই প্রশ্নও কিন্তু আবার গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি কিন্তু একমত। আপনি দেখেন একটা সাম্প্রদায়িকতার প্রশ্নে একটা সংখ্যালঘু ইস্যু নিয়ে চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো, প্রধান উপদেষ্টা ডাকলেন, সেখানে মোল্লা মুসল্লি থেকে শুরু করে বামপন্থী নাস্তিক, অঘোষিত নাস্তিক, ঘোষিত নাস্তিকরা পর্যন্ত সব গিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে গেল। এটাকে বলে ঐক্য। ফলে বাংলাদেশে ঐক্যের জায়গা তৈরি হয়েছে, বিভেদও আছে, কিন্তু বিভেদটা যাতে খুব বেশি বাড়তে না পারে, আমি প্রায় সব জায়গায় কমনলি কথাটা বলি, একটা রাষ্ট্রের অভিভাবক লাগে। এতদিন আমরা এই রাষ্ট্র কোনো গ্রহণযোগ্য অভিভাবক শূন্য ছিল, যে 2 দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির এই যে নানামুখী সমস্যা চলতো, এমন কোনো লোক ছিল না যে মধ্যস্থতা করলে বা ডাকলে অভিভাবক হিসেবে বিভিন্ন দল সাড়া দেয়। ওই লোকগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, তাদেরকে এমনভাবে পলিটিক্যালাইজারের কালার দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে, সেটা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এই মুহূর্তে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একজন অভিভাবক অন্তত আছে, যার কথায় সবাই সাড়া দেয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যদি, বিশ্ব আমার দরকার নাই, বাংলাদেশে এই যে বিভেদ জিয়ে রাখার যে পলিটিক্যাল পার্টিগুলা শুধু গণ অভ্যুত্থানের পক্ষের, এই এক ঐক্যের এদের অভিভাবকে একজন, সে ডাকলে সবাই যায়।
তিনি যদি মনে করেন সবার এই ঐক্য ধরে রেখে যেটুকু বেসিক সংস্কার সেটুকু করবেন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বলেন যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছি, আসেন নির্বাচনও হবে, সংস্কারও হবে, দেখবেন সব এক হয়ে যাবে। শান্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই যে আলোচনা শেষ করতে চাই। আলমগীর শিকদার লোটন, আমার হাতে একদমই সময় নেই, 1 মিনিট সময় আছে। যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো নিয়ে যে ঐক্য, এই ঐক্য অটুট রাখার কথা বললেন সায়ন্ত ভাই, আপনি কি মনে করেন না এরই মধ্যে জামাত এবং বিএনপির মধ্যে আপনি দেখেছেন যে অনেক বাতচিত রাজনীতি মতবিরোধ থাকতেই পারে, বাট এক সাথে সমঝোতা মানে স্মার্টনেস, এটা আমি মনে করি। আর ভাই যেটা বললো যে ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার, হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন, আমি বলি নাই। আরে কন্ট্রাক্টর তো অবাজুল কাদের। শোনেন, 5ই আগস্টের যে আন্দোলন সেটাকে আমরা সমর্থন করেছি। 3রা জুলাই আপনারা বাইরের থেকে আন্দোলন করেছেন, এই ঘরে বসে যদি আমি প্রতিবাদ করি এটাও কম না। সেদিন জাতীয় সংসদে গোলাম মোহাম্মদ কাদের এই কোটার বিরোধীর পক্ষে কথা বলছে সংসদে, পার্লামেন্টে, এবং 28 তারিখে আমরা কথা বলছি, আমরা 29 তারিখে বিভিন্ন জনসভায় আমরা কথা বলছি, বলি নাই কবে। এখন আমরা নির্বাচনে গিয়েছিলাম, আপনারা তো নির্বাচনে গিয়েছিলেন 2018-তে, হ্যাঁ আপনারা পরে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসতে পারি নাই। ভাই রাজনীতি তো অনেক সমস্যা থাকে, সেটার জন্য বলবো যে সমাধানের জন্য একটা ঐক্য দরকার। একটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা লোক ওই যে তাকে আমরা সম্মান করি, উনি সবাইকে ডেকে আমাদেরকে একসাথে বসে। ছোট্ট একটা জিনিস, শেখ হাসিনা যে আপনার চেয়ারম্যানকে ভাই ডাকছিল এবং বিশেষ ধন্যবাদ, হাতে সময় নেই, কাজে উনি কন্ট্রাক্টর না। না প্রশ্নই আছে না, জোর করে ব্ল্যাক দর্শক জানিয়ে রাখি, এটা সকাল 8টায়। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।